This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার চেষ্টা হচ্ছে, কেন হচ্ছে এটা বোঝার দরকার তো। কারণ এই ইসকনের ছাতার তলাতেই বাংলাদেশের সংখ্যালঘুরা একজোট হয়েছিলেন, বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ সমাবেশ করে নিজেদের প্রতিবাদ জানাচ্ছিলেন। এবার লক্ষণীয় হচ্ছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আজ এই পরিস্থিতিতে এসে পৌঁছেছে, যে আন্দোলনকে অনেকে জুলাই আগস্ট বিপ্লব বলেছিলেন, বাংলাদেশের মানুষও সেই নামেই ডাকছিলেন আর কি। কিন্তু সেই আন্দোলনে হিন্দু মুসলিম সব পক্ষই ছিল। এরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনাকে গদিচ্যুত করেছিলেন রাস্তায়। তারপর সেটা তো অবশ্য ওই দাঁত ছুলানোর মতো ব্যাপার, এরা কি করেননি, রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করেছেন, কেউ হেলমেট না পরলে তাকে ধমকেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সচিবালয় পর্যন্ত বিভিন্ন সময় গিয়ে ধর্ণা দিয়েছেন। ধর্ণা না, একদম জোরালো হুমকি সমৃদ্ধ বিক্ষোভ আর কি, যেটাকে কেউ কেউ আবার গুরুত্বপূর্ণ বৈঠকও বলেছেন। পরীক্ষা কেন নেওয়া হচ্ছে এসব নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। আর ওই বললাম, ভারতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছেন। আসলে উগ্র ভারত বিরোধী একটা মানসিকতা তাদের মধ্যে কাজ করেছে। ভারত বিদ্বেষ তারা প্রচার করেছেন, ছড়িয়েছেন, সব করেছেন, শুধু হিসেব করেননি এইসব কাজের প্রতিক্রিয়াটা কতটা সুদূরপ্রসারী হতে পারে। উগ্র ভারত বিরোধিতা কোথাও গিয়ে যে সংখ্যালঘু বিদ্বেষের রাস্তা খুলে দেবে, আর সেটা যে গোটা দেশটাকে আর একটা আগ্নেয় পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেবে, এটা হয় ওই আন্দোলনকারী ছাত্রদের সবাই বোঝেননি, আর অথবা বুঝেছেন কিন্তু সব বুঝেও জামাতের ইশারা মতো কাজ করে গেছেন। আর এখন যখন ওই বিপ্লব আর ধর্ম দুটো আগুন নিয়েই খেলা হয়ে গেছে, তখন এরা দেখছেন আরে খেলতে গিয়ে হাত তো শুধু পড়েনি, গোটা বাংলাদেশ জ্বলছে। মুশকিল কি জানেন, বিদ্বেষের আগুন যখন প্রতিবেশীর ঘর পোড়াচ্ছে, তখন এপারেও তো তার ধোঁয়াটা আসছে। বাংলাদেশের উগ্র হিন্দু বিদ্বেষ এদেশেও তো ধর্মীয় মেরুকরণের রাস্তা তৈরি করছে। এই ধর্মীয় মেরুকরণটা এতই শক্তিশালী, সেটা আবার ওই দেশ বিদেশের সীমানা টিমানা কিচ্ছু মানে না, সেটা দেশে বিদেশে সর্বত্রই তো ক্ষমতা কুক্ষিগত করার অস্ত্র। ফলে বাংলাদেশের পরিস্থিতির থেকে কিছুতেই আর নিজেদের আলাদা রাখা যাচ্ছে না, জানেন তো। ফলে এই রকম একটা পরিস্থিতি যখন ওই প্রতিবেশী রাষ্ট্রের ধোঁয়ায় আমাদের আকাশগুলো ধোঁয়াটে হচ্ছে, অন্ধকার ঘনাচ্ছে, তখন কিছু কথা আজকে বলে ফেলাই ভালো, যে কথাগুলো না বললেই না। দেখুন, লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক আক্রমণের মুখে পড়েছিল রামকৃষ্ণ মিশন, ইসকন আর ভারত সেবাশ্রম সংঘের একাংশ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছিল এই তিন প্রতিষ্ঠানের একটা অংশ নাকি তৃণমূল বিরোধী প্রচার করছে। প্রতিষ্ঠানগতভাবে রামকৃষ্ণ মিশন, ইসকন বা ভারত সেবাশ্রম এরা মুখ্যমন্ত্রীকে কোনো উত্তর দেয়নি, কিন্তু ব্যক্তি কার্তিক মহারাজ, তিনি, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল তৃণমূল নেত্রীর। তিনি শুধু যে পাল্টা জবাব দিয়েছিলেন তা নয়, কলকাতায় সাধু সন্তদের নিয়ে মিছিলও করেছিলেন। বা সেই কার্তিক মহারাজ আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মনে হচ্ছে আবার একটা নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন। ভারত সরকার, বর্তমান সরকারকে আরও কড়া স্টেপ নিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করা। সেখান থেকে মানুষ যে চলে আসবে, 1 কোটি মানুষ যদি আবার আসে, তাহলে বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত যে রাজ্যগুলো, সেই সীমান্ত জেলাগুলোতে জনবিন্যাসের পরিবর্তন হবে, তার ফলে রাজনৈতিক হয়তো ফায়দা উঠবে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বাঙালিদের কথা চিন্তা করে আমি সমস্ত রাজনৈতিক দলের মতবাদের ঊর্ধ্বে উঠে আজকে বাংলাদেশের এই বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য আমি করজোরে আবেদন করছি। দেখুন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা হচ্ছে 1,31,00,000, সুনির্দিষ্টভাবে বললে। কার্তিক মহারাজ বলেছেন 1 কোটি শরণার্থীকে এদেশে আশ্রয় দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
তাই আগাম প্রস্তুতি হিসেবে ভারত সরকারের উচিত পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা আর ওই ঝাড়খণ্ড সরকারের সঙ্গে বৈঠক করা। এবার তার বক্তব্যের এই জায়গাটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তিনি যেটা বলছেন না সেটাই তো আসল কথা। বলেননি, ইঙ্গিত দিয়েছেন। কার্তিক মহারাজ বলেছেন ভারতে যদি বাংলাদেশ থেকে ওই 1 কোটি শরণার্থী আসে, অর্থাৎ 1 কোটি শরণার্থী এদেশে এলে রাজনীতির ফয়দা হতে পারে। মানে রাজনীতির ফয়দা মানে রাজনৈতিক দলের ফয়দা, মানে কোনো রাজনৈতিক দল ফয়দা পেতে পারে। এবার মুশকিল হচ্ছে কেউ যদি ফয়দা পায় তাহলে কারোর না কারো লোকসান হবে। একজনের লোকসান না হলে তার একজনের ফয়দা হয় না। এটা তো কার্তিক মহারাজ বললেন না, তিনি শুধু ফয়দার জায়গাটা অবধি বলে থেমে গেলেন। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য চ্যালেঞ্জ। যদি এরকমই পরিস্থিতি তৈরি হয়, যদি বাংলাদেশ থেকে আরেকবার এদেশে শরণার্থীর স্রোত আসে, যদি সত্যিই ও দেশের হিন্দুরা এদেশে আশ্রয় চান, তাহলে কী হবে? প্রথমত আটকানোর তো কোনো উপায় নেই। এর আগেও যখন ওই রোহিঙ্গাদের বিষয়ে উঠেছিল তখন কিছু কথা বলবো না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় তো ওই রাষ্ট্রসংঘের রিফিউজি আইনের কথা বলেছিলেন, প্রোটোকলের কথা বলেছিলেন। ফলে সেই যুক্তিতে এবারও তো হিন্দু শরণার্থীদের যদি ঢল নামে তার পক্ষে আটকানোটা সম্ভব হবে না। এবার তারা যদি এদেশে চলে আসেন, দুটো প্রভাব থাকবে তার। প্রথমত এ রাজ্যের অর্থনীতির ওপর একটা বিরাট প্রভাব পড়বে। একটা বিরাট সংখ্যক শরণার্থীর চাপ নেওয়া চারটিখানি কথা নাকি। অতীতে আমরা দেখেছি বিভিন্ন দেশে, মানে দেশগুলো যে কিছু কিছু ক্ষেত্রে রিফিউজি বা উদ্বাস্তুদের অ্যালাউ করেও রাস্তা বন্ধ করে দেয়, তার মেন কারণ তো এটাই, তারা এদের চাপটা অর্থনীতি সামলাতে পারে না, অর্থনীতি ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। এদের থাকা, খাওয়া, বাসস্থান, এদের জীবনধারণ, এদের চিকিৎসা এবং সবথেকে বড় কথা খাওয়া দাওয়ার জন্য সমস্ত কিছু যোগান দেওয়া, এগুলো তো চারটিখানি কথা না, এটা বিশাল সংখ্যক মানুষ। আর আরেকটা জিনিস হওয়ার সম্ভাবনা রয়েছে, জনবিন্যাস বদলে যাওয়া। এবার কেন? সিএ অনুযায়ী এদের তো এদেশের নাগরিক হওয়ার একটা চান্স রয়েছে, এটা মাথায় রাখতে হবে। তৃণমূল কি তাদের বিরোধিতা করতে পারবে? দেখুন, বারবার বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে তৃণমূলের মদতে বিভিন্ন জায়গায় নাকি জনবিন্যাস বদলে যাচ্ছে। তখন তাদের লক্ষ্য অন্য কিছু থাকে, তারা অন্যভাবে বলতে চায়। ওই সংখ্যালঘুরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে জনবিন্যাস বদলে দিচ্ছেন, তাতে তৃণমূলের ভোটে ফয়দা হচ্ছে, এটাই তো তারা বলতে চান। এবার যদি উল্টোটা হয়, এটা তো মানে জনবিন্যাস বদল কিন্তু সম্পূর্ণ উল্টো দিক থেকে। ওই বাংলাদেশে হিন্দুরা মাত্র 7%, ওদেশের কোনো রাজনৈতিক দল তাই তাদের ভোট ব্যাংক বলে ভাবে না। কিন্তু এদেশের পরিস্থিতি তো আলাদা, হিন্দুরা তো এদেশে বিজেপির ভোট ব্যাংক। এবার ওই শরণার্থীরা যদি এখানে চলে আসেন, যদি সিএ এর মাধ্যমে তারা ভোটাধিকার পান, বা কোনোভাবে এখানে আমরা যেরকমভাবে দেখেছি যে বারবার অভিযোগ উঠেছে যে অনুপ্রবেশকারীরা সমস্ত কাগজপত্র বানিয়ে এদেশের নাগরিক হয়ে গেছেন, এই সমস্ত ক্ষেত্রেও যে সেরকম হবে না কেউ গ্যারান্টি দিতে পারবেন, কারণ এই সিস্টেম তো এখানে তৈরি হয়ে গেছে, কেউ আটকাননি তখন। এখন কি করে আটকাবেন? রাতারাতি সব কিছু বদলে ফেলা সম্ভব নাকি? যে অঙ্কে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে ওই কাগজপত্র, আধার কার্ড ফার্ড বানিয়ে ফেলে, ঠিক সেই একই অঙ্কে যদি তখন উদ্বাস্তুরা এদেশে ঢুকে ওই সমস্ত কিছু বানিয়ে ফেলতে পারেন, তাহলে আর যদি সেটা নাও হয়, তারা তো ওই রাষ্ট্রের নিয়ম অনুযায়ী, সিএ অনুযায়ী তার নাগরিকত্ব পেয়ে যাবে, জনবিন্যাস বদলে যাবে। ওই বললাম, হিন্দু ভোট ব্যাংক যেটা বিজেপির রয়েছে সেটা তো এর ফলে আরও বাড়বে। এবার সেটা যদি বাড়ে তাহলে তো আবার রাজ্যের রাজনৈতিক সমীকরণে প্রভাব পড়বে, পুরোটাই ওলটপালট হয়ে যাবে। খেয়াল করে দেখুন, আসন সংখ্যার ফারাক যতই থাকুক, এ রাজ্যে কিন্তু তৃণমূল আর বিজেপির মধ্যে ভোট শতাংশের হিসেবে ফারাকটা খুব বেশি না। এবার সেটা যদি কোনোভাবে মুছে যায় তাহলে কী হবে বলুন তো? এবার এই আশা করেই তো চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে শুধু ইসকন নয়, সমগ্র হিন্দু সমাজের ওপর আক্রমণ বলে পথে নেমেছে বিজেপি। আর তৃণমূল কী করবে তাহলে? তাদের অবস্থা তো এখন ওই শাকের কড়াতের মতো।
ইসকনের সন্ন্যাসী গ্রেফতার হয়েছেন, ফলে বিজেপি যে অবস্থানই নিক সরাসরি তার বিরোধিতা করা যাবে না, কারণ ইসকনের ভক্ত সংখ্যা অনেক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইসকনের রথের রশিতে প্রত্যেকবার টান দেন। এবার যাদের রথ টানেন তাদের বিপদে তাদের পাশে দাঁড়াবেন না, সেটা তো হতে পারে না। এবং সেটা মানে বিরোধী দল তারা ওদের সহায়তা করছেন বলে তাদের আর কোনোভাবে সহায়তা করা যাবে না এরকমও না, বরঞ্চ সেটা করতে গেলে একটা বৃহত্তর ভোট ব্যাংককে, সেটাও তো মানে একদম কারোর বাঁধা কিছু না, ফলে সেই জায়গাটায় উল্টো বার্তা যেতে পারে, তাতেও তো আবার অন্যরকম সমস্যা। এখন বিজেপির বিরোধিতা করতে গিয়ে কোনো বেফাস কথা বলে ফেললে হিতে বিপরীত হতে পারে। ইসকনের ভক্তকুল শুধু না, ওই বিরাট হিন্দু ভোট ব্যাংকটাই বিগড়ে যেতে পারে। এটা বুঝেই কিন্তু আজ কলকাতায় বিজেপির কর্মসূচি নিয়ে একটাও কথা বলেননি তৃণমূল নেতারা। আজ কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করেছিলেন, ডেপুটেশন দিয়েছেন। মোদ্দা কথা তাদের অভিযানই ছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পৌঁছানো। কেউ কিন্তু আটকাননি তাদের সেইভাবে, কোনো রকম জোরাজুরি, গায়ের জোর, বলপ্রয়োগ কিচ্ছু হয়নি। সাম্প্রতিককালের এই বিজেপির বিভিন্ন কর্মসূচিতে কিন্তু এই ছবিটা দেখা যায়নি। এবং দেখুন, গোটা বিষয়টা শুভেন্দু অধিকারী করলেন, তারপর পরবর্তী কর্মসূচিও ঘোষণা করে দিয়েছেন। বলেছেন আগামী সোমবার পেট্রাপোল সীমান্তে তারা বিক্ষোভ দেখাবেন, যাতে এখান থেকে, এই দেশ থেকে বাংলাদেশে যে সহায়তাগুলো যায়, সে ওষুধ হোক বা আনাজ বা ওই ধরনের জিনিসপত্র, সেগুলো যাতে না যেতে পারে, তারা সেই দিকে লক্ষ্য রাখবেন, সেই দাবি তুলবেন। সেই পুরো বিষয়টা নিশ্চিতভাবেই দেশের নীতি বা রাজ্যের দায়িত্বের পরিপন্থী। বলপ্রয়োগ করতে পারবে তৃণমূল? বড় চ্যালেঞ্জ কিন্তু। আর চিন্ময় কৃষ্ণ মুক্তি না পেলে 16ই ডিসেম্বর কলকাতায় মহাসমাবেশ করবেন বলে শুভেন্দু অধিকারী দাবি করে বসে আছেন। এবার শুভেন্দু অধিকারীদের যাবতীয় প্রচেষ্টাকে তো একটা সুনির্দিষ্ট রাজনৈতিক পদক্ষেপ বলেই ধরতে হবে। ঠিক যেরকম সুনির্দিষ্ট রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই ওয়াক অফ বিলের বিরোধিতা করছে তৃণমূল। 30শে নভেম্বর কলকাতায় তৃণমূলেরও তো সভা রয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে প্রধান বক্তা। এবার তৃণমূলের রাজনৈতিক লক্ষ্য আর বিজেপির রাজনৈতিক লক্ষ্য দুটো ধরন এক, কিন্তু দুটো একদম 180 ডিগ্রি উল্টো দিকে, একদম কমপ্লিটলি দুটো ভিন্ন মেরুতে। দুটো দলই তো ভোট ব্যাংক বাঁচাতে মেরুকরণের রাজনীতি করে বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনে, তাই না? কিন্তু এটা কি? এক্ষেত্রে তৃণমূল তো হাত পা বাঁধা, কোনো অভিযোগই তারা করতে পারবে না। এই কথাটাই কার্তিক মহারাজ বলেননি, তিনি ফয়দার কথা বলেছেন। লোকসানের কথাটা এড়িয়ে গেছেন অত্যন্ত সুকৌশলীভাবে। সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করুন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি। এই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। যেটা হচ্ছে বাংলাদেশে অন্যায় হচ্ছে, যেটা হচ্ছে দুষ্কৃতি রাজ চলছে, এটা কাম্য নয়। বাংলাদেশের স্বাধীনতা, ভারতের অবদান, যখন রাজাকাররা এসে খুন করতো, স্টুডেন্টদের মেরে কয়েকশো স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুইয়ে দিছিল, তখন কোথায় ছিল এরা? তখন বাংলাদেশের প্রতিবাদের সাথে ভারত সামিল ছিল, তার কারণ হিউম্যানিটি গ্রাউন্ডে। বাংলাদেশে হঠাৎ করে দিনের পর দিন যেভাবে পরিস্থিতি বদলাচ্ছে, তাতে বাংলাদেশ আগামী দিনে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত হতে চলেছে, এ কথা বলার জন্য আর নতুন করে ভাবনা কোনো প্রয়োজন নেই। দেখুন, সুনির্দিষ্ট একটা লক্ষ্যে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, ধাপে ধাপে সুর চড়াচ্ছেন, সেটার বিরোধিতা কিন্তু কারুর কাছ থেকে আসছে না। কারণ এই মুহূর্তে ওই বললাম একটা রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে এবং
যে একটা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কেন্দ্রিক দায়বদ্ধতা আছে, সেটাও কেউ অস্বীকার করতে পারছেন না। এরই মধ্যে ওই ফিরহাদ হাকিম আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো শুনলেন, অত্যন্ত পরিশীলিত এবং দায়িত্বশীল। অভিষেক বলেছেন, বাংলাদেশের বিষয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই নিক না কেন তাতে তৃণমূলের সমর্থন থাকবে। এবার ভারত সরকার তো ইতিমধ্যেই ইউনিশ সরকারের ওই পদক্ষেপগুলোর সমালোচনা করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যা করছে তাতে ভারতের কোনো সমর্থন নেই। আর অভিষেক তো বুঝিয়ে দিচ্ছেন যে অন্য সব কিছু নিয়ে যতই সংঘাতের বাতাবরণ তৈরি হোক, যেখানে বিদেশ নীতির প্রশ্ন, যেখানে আমার দেশের সরকার, আমার স্বার্থ, এই ব্যাপারটা চলে আসে, সেখানে আমার দেশের সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটাই আমার মত এবং পথ। অত্যন্ত পরিণত একটা রাজনৈতিক বক্তব্য। ফিরহাদ হাকিমও প্রত্যেকটা পদে মনে করিয়ে দিচ্ছেন ওদেশে যেটা হচ্ছে সেটা অত্যন্ত অন্যায়, ওখানে দুষ্কৃতিরাজ চলছে। এবার প্রশ্ন হচ্ছে, এই প্রত্যেকটা বার্তা একটু খেয়াল করে দেখুন, অত্যন্ত সূক্ষ্ম এবং একটা মানে বার্তাটাকে রাগ ঢাক করে একটা রাজনৈতিক মোড়ক এড়িয়ে দেওয়া, এটা কূটনৈতিক মোড়কে মোড়া। প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে বার্তাগুলো যতটা বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে নেওয়া হয়, যতটা সংযতভাবে নেওয়া হয়, রাজনৈতিক ক্ষেত্রে কি অতটা ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া হয়, তার সুযোগ থাকে? এই যে ভারত বলল, শুনলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সাম্প্রতিক কাজকর্মে তাদের সমর্থন নেই। জবাবে বাংলাদেশ বলল, ভারতের বক্তব্য বন্ধু সুলভ নয়। শুনে মনে হচ্ছে না দুটো দেশই আগুনের চারপাশে ঘুরপাক খাচ্ছে, মাঝে মধ্যে তেড়েও যাচ্ছে, কিন্তু কেউ আগুনে হাত দিচ্ছে না। মানে একটু ঘুরিয়ে বার্তা দেওয়া, ওই বললাম কূটনৈতিক মোড়কে বার্তা দেওয়া। সেখানে রাজনীতির ক্ষেত্রে বক্তব্যগুলো, পদক্ষেপগুলো দেখুন অনেক বেশি সুনির্দিষ্ট এবং স্পষ্ট ইঙ্গিতবাহী, স্পষ্ট বার্তা। এই যে তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বার্তা দিয়েছিলেন, বলেছিলেন 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন আর উপমুখ্যমন্ত্রী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আপাতত পুলিশ মন্ত্রী হন অভিষেক। কোথাও কিন্তু কোনো অস্বচ্ছতা নেই, পরিষ্কার স্পষ্ট বক্তব্য। আরেক হুমায়ুন কবির, ডেবরার তৃণমূল বিধায়ক, তিনিও তো একই বার্তা দিয়েছিলেন, বলেছিলেন অভিষেকের মতো ঠান্ডা মাথার মানুষ ভালো পুলিশ মন্ত্রী হতে পারবে। পরিষ্কার বক্তব্য। তারা কি চাইছেন সেটা বোঝার ক্ষেত্রে কোনো রকম ধোঁয়াশা নেই, মনের কথা পরিষ্কার বলে দিয়েছেন। ফিরহাদ হাকিম তার জবাব দিলেন, এবং যে জবাবটা দিলেন সেটাও একদম সুনির্দিষ্ট, সুস্পষ্ট। বললেন প্রশ্নই ওঠে না, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনিই থাকবেন। এবার পরিস্থিতি বুঝে ফেলার জন্য অনেকের মনে হতে পারে যে ওদিক থেকে দুটো বার্তা এসছে, দুটো বার্তার মধ্যে অনেক বৃহত্তর ইঙ্গিত হয়তো রয়েছে। সেখানে ফিরহাদ হাকিমের বার্তাটা কারোর কাছে মনে হতে পারে যে পাল্টা বক্তব্য হিসেবে যথেষ্ট জোরালো নয়। কিন্তু তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে যে বার্তাটা বেরিয়ে এসেছে সেটা তো পরিস্থিতিটা একদম পরিষ্কার করে দেওয়ার জন্য, মানে একদম জলের মতো করে দেওয়ার জন্য যথেষ্ট। এর থেকে স্পষ্ট বার্তার কিছু হতে পারে না। জাতীয় কর্মসমিতিতে প্রবীণদের গুরুত্ব প্রবলভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে, মুখপাত্র হিসেবে প্রবীণ নেতাদের ওপর আস্থা রাখা হয়েছে। আর তার থেকেও বড় কথা, তার পাশাপাশি যে জিনিসটা করা হয়েছে, অভিষেক ঘনিষ্ঠ লোকজন তার দলের যে যেখানে আছেন আর কি, একদম তাদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে। কোনো রকম ধোঁয়াশা রাখা হয়নি। অভিষেককে মুখপাত্রের পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, তাকে মুখপাত্র করে দেওয়া হয়েছে, তাও আবার দিল্লিতে। এর মধ্যে দিয়েই তো স্পষ্ট বার্তা পাঠানো হয়েছিল যে ওই 6খানা উপনির্বাচন জিতে নেওয়ার পর তৃণমূলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ই ধরেছেন, আরও শক্ত করে ধরেছেন। 2026-এর লক্ষ্যে তিনি দলের সংগঠন সাজাচ্ছেন। অভিষেক রদবদল করবেন বলে ঠিক করেছিলেন, কোথায় কি বদল টদল করবেন তার তালিকা তৈরি করেছিলেন। বদল তো করে দিলেন উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পছন্দ মতো। তাই তো অভিষেকপন্থীরাই ছিটকে বেরিয়ে গেলেন বাদ। কিন্তু তাতেও বুঝলেন, ওই ভরতপুরের হুমায়ুন কবিরকে
বোঝানো যায়নি যে এইভাবে স্পষ্ট বার্তা দিলে তার আবার রাজনৈতিক পাল্টা বার্তাটা কতটা গোলমেলে হতে পারে। হুমায়ুন কবির তারপরেও বলেছিলেন যে তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার চেষ্টা, এটা ভালো না। যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব বাড়াতে চাইছেন তারা ভালো করছেন না। সবথেকে বড় কথা, জাতীয় কর্মসমিতির ওরকম একটা বৈঠকের পরেও হুমায়ুন সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতা, অভিষেকের ছবি নিয়েই তিনি 26-এর ভোটে লড়বেন, এবং শুধু লড়বেন না, জিতে বুঝিয়ে দেবেন যে মুর্শিদাবাদের ভোট ব্যাংক কার দিকে আছে। এবারে এরকম এত সুনির্দিষ্ট বার্তা এলে, ওই বললাম এই জন্যেই সবাই ঘুরিয়ে পেঁচিয়ে বার্তা দেয়, জানেন তো। কারণ স্পষ্ট বার্তা দিলে তার জবাবও তো সুস্পষ্টভাবেই আসে। এসছেও যে দলের তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, সেই দলের কোনো না কোনো স্তর তো মনে করতেই পারে যে একা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানার মানে কি, একা অভিষেকের ছবি নিয়ে ভোটে লড়ার মানে কি। মানে তিনি আরেকজনকে অস্বীকার করছেন, আর আরেকজন তিনি তো যে সে কেউ নন, তিনি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার দলে তাকে অগ্রাহ্য করা তো শৃঙ্খলা ভঙ্গেরই সামিল। এটাই কি আজ শোকস করে স্পষ্ট ভাষায় হুমায়ুন কবিরকে বুঝিয়ে দিল তৃণমূল? মন্তব্য করছেন দল তো এভাবে ব্যবস্থা নিয়ে নেবে না, তিনখানা শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছে, হোক না। আমরা দলের তো আমাদের কোনো গুরুত্ব নাই, ববে হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা নাই, দলেরই যখন কেউ নয় তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না। হুমায়ুন কবিরের বক্তব্যে যদি দল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, নিশ্চয়ই দল কেন আমাকে রিয়াক্ট করবে। ডিসিপ্লিনারি কমিটিকে সম্মান জানিয়েই যথাযোগ্য সময়ের আগেই আমি তাদের জবাব দিই। যেভাবে উনি বহিঃপ্রকাশ করছেন তাতে দলের প্রতিপক্ষ যারা আছে, উল্টো দিকের দলের যারা আছে, তারা এসব একটা চর্চা বা এটা একটা হয়ে যায়, ফলে বিভ্রান্তি তৈরি হয়। ফলে তার যে কথাগুলো তিনি তার দলের মধ্যে বলবেন, দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সব লোক দেখানো, ও বলতেও থাকবে, করতেও থাকবে, এটাই টিএমসি। রাজ্যের একজন এমএলএ দাঁড়িয়ে বলছে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, এইটা বলার জন্য তাকে শোকজ করা হলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই, এইটা বলার জন্য তাকে শোকজ করা হলো। তৃণমূল কংগ্রেসের রাজনীতি এবং নৈতিকতার মানটা কোন জায়গায়, সেটাকে আপনারা দেখে বিচার করুন। তাকে কেউ বলছে তাই সে করছে। তৃণমূলের অনেক তোষামতকারী নেতা এমএলএ থেকে তাকে আমি অনেক বেশি বীর মনে করি। দেখুন, তৃণমূল তাকে শোকজ করেছে, তাতেও তো হুমায়ুন কবিরকে খুব একটা শোধরানো গেছে বলে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে অভিষেক পন্থী হিসেবে তৃণমূলে একটা গভীর ছাপ ফেলতে চাইছেন তিনি। এতে তার লাভ একটাই, এরপর যদি শাস্তির মুখে পড়তে হয় তাহলে তিনি বলতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানেন বলেই দল তাকে শাস্তি দিল। এবার এই বক্তব্যটা প্রতিষ্ঠিত হওয়া মানে দল আরও আড়াআড়িভাবে ভাঙার জায়গায় চলে যাবে। এটা কি দল চাইবে? আর এই একই রকম চিন্তাভাবনা সেটাও কি দলের আর কেউ করছেন না? দেখুন খেয়াল করে, আরজি কর আন্দোলনের সময় স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন শান্তনু সেন, একদম সুনির্দিষ্ট বার্তা ছিল। সম্প্রতি শান্তনু অবশ্য একটা সূক্ষ্ম বার্তাও দিয়েছিলেন। ওই ডায়মন্ড হারবারে ওই যে একটা সভা করার কথা হয়েছিল ডাক্তারদের সাথে অভিষেকের, যেখানে 1000 ডাক্তারের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হবেন বলে ঠিক করেছিলেন। তার যাবতীয় ব্যবস্থাপনায় তো তিনিই ছিলেন, তিনিই সবটা করেছিলেন। 30শে নভেম্বর যে বৈঠক হওয়ার কথা অভিষেকের সঙ্গে, যেখানে ডাক্তারদের সেতুবন্ধন হতে পারে, তাতে তো ওই সেতু বাঁধার কাজটা করছিলেন শান্তনু সেন। এই বার্তাটা কি রাজ্য প্রশাসনের একদম পছন্দ হয়নি। নাহলে এতদিন যিনি রাজ্যের তরফে নিরাপত্তারক্ষী পেতেন, তার নিরাপত্তারক্ষী আচমকা প্রত্যাহার করে নেওয়া হলো কেন? দেখুন, সত্যি কথা বলতে কি নিরাপত্তারক্ষী কেন দেওয়া হতো সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। রাজ্যসভায় শান্তনুর মেয়াদ ফুরিয়েছে অনেক, এতদিন তিনি সরকারি নিরাপত্তারক্ষী পেতেন কেন সেটা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু যখন তোলা হলো তার টাইমিংটা দেখুন, নিরাপত্তা উঠলো ঠিক তখন যখন শান্তনু অভিষেকের হয়ে ডাক্তারদের সাথে লিয়াজও করছেন। হুমায়ুন কবিরকে শোকজ, শান্তনু সেনের নিরাপত্তারক্ষী প্রত্যাহার, এগুলো যদি সুনির্দিষ্ট বার্তা হয় তাহলে তৃণমূল কাউন্সিলর ওই অরূপ চক্রবর্তী, তাকে মুখপাত্রের পদ থেকে অপসারণটা কিসের ইঙ্গিত? এবং তার সঙ্গে
ওই যাবতীয় মুখপাত্রের নামগুলো বদলে দেওয়া, সেগুলো কিসের ইঙ্গিত? তৃণমূলের রাজ্য মুখপাত্রদের যে নতুন তালিকাটা প্রকাশ হয়েছিল, সেই তালিকায় অরূপ চক্রবর্তী ছিলেন না। এবার তৃণমূল টিভি প্যানেলিস্টদের যে তালিকা চূড়ান্ত করেছে, তাতেও অরূপকে রাখা হয়নি। এবার নেই তো ঠিক আছে, তার সঙ্গে রাখা হয়নি ওই যাবতীয় অভিষেকপন্থী নেতাদের, যাদের ওই একটার সময় অভিষেকের দফতর থেকে ঠিক করে দেওয়া হতো কে কোথায় যাবেন, কে কি বলবেন না বলবেন, দলের হয়ে কারা মুখ খুলবেন, সবাইকে বাতিল করে দেওয়া হয়েছে। কারা ঢুকেছেন? জয়া দত্ত, সন্দীপন সাহার মতো নেতারা, যারা অভিষেক ঘনিষ্ঠ নন বলেই বেশি পরিচিত। এবার এই যে যারা যারা অভিষেকপন্থী ছিলেন, রিজু দত্ত বা কৈনির মজুমদার বা অরূপ চক্রবর্তী, এরা সবাই অভিষেকপন্থী। আর যারা ঢুকলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী। এই পরিবর্তনগুলো কি বুঝিয়ে দিচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে বদলের চেষ্টাটা ছিল, সেটা খুব একটা পছন্দ হয়নি দলনেত্রী। তার বদলে তিনি অভিষেক ঘনিষ্ঠদের ভূমিকাই বদলে দিলেন, গুরুত্ব কমে গেল। কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাকে একটা বিরাট ছবি উপহার দিয়েছিলেন অরূপ চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় সেটা বিরাট করে প্রচারও করেছিলেন। এখন সেই সোশ্যাল মিডিয়াতেই অরূপ লিখছেন, লেফট জব অ্যাজ টিএমসি স্পোকসপারসন, অর্থাৎ তৃণমূলের মুখপাত্রের পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। মাস পাঁচেক আগে এরকমভাবেই তো সোশ্যাল মিডিয়ায় নিজের রাজনৈতিক পরিচিতি মুছতে দেখেছিলাম আরেকজনকে, কুণাল ঘোষ। তৃণমূল নেতৃত্ব তার রাজ্য সম্পাদকের পদ আর মুখপাত্রের দায়িত্বটা কেড়ে নিয়েছিল। ফলে তখন থেকে তিনি তৃণমূল নেতা হিসেবে তার পরিচিতিটা সোশ্যাল মিডিয়ায় মুছে দিয়েছিলেন। ব্যক্তিগত দায়িত্বটা কিন্তু বলেননি, পালন করে গেছেন। আরজিকর পরিস্থিতিতে যখন তৃণমূলের কোনো নেতার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না, একা তিনি ডিফেন্ড করে গেছেন দলকে, পুরস্কারও পেয়েছেন। নিঃশব্দে হলেও রাজ্য সম্পাদকের দায়িত্বটা ফেরত পেয়েছেন, মুখপাত্র তো হয়েইছেন। মানে অগ্নি পরীক্ষা দিয়ে নিজেকে নিষ্কলুষ প্রমাণ করে পথ ফিরে পেয়েছেন কুণাল। এই অসময়ে কুণাল ঘোষকে দেখে কি ওই ফিরে আসার রাস্তার খোঁজ নিতে পারেন অরূপ চক্রবর্তী? কারণ তার মতোই কুণাল ঘোষের ঘোষিত নেতার নামও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল বিবেচনা করেছে, আমরা চেষ্টা করেছি দলের কঠিনতম সময়ে নিজেরা পারফর্ম করবার। দল যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত মাথা পেতে নেওয়াটাই সৈনিকের কাজ। কিন্তু এটা তো ঘটনা, যখন দুর্দিন ছিল দলের, তখন আমরা যারা প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ফোরামে গিয়ে বক্তব্য রেখেছি, আমাদেরকেও ব্যক্তিগতভাবে কুৎসিত আক্রমণ শুনতে হয়েছে বিরোধীদের থেকে। আমার এতে মন খারাপ একার হচ্ছে না, এটা বাংলার রাজনৈতিক বিনোদন জগতের একটা ভয়ঙ্কর ক্ষতি। রাজনীতির মতো এরকম একটা নিরস বিষয়ে কিছু এই ধরনের ওয়েল পারফর্মিং মানে কি বলবো বিনোদন শিল্পীর আমাদের দরকার ছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, অরূপ চক্রবর্তী একজন স্ট্যাটিস্টিক্সওয়ালা বক্তা। রিজু, কোহিনুর ভালো চিৎকারটা করতে পারে, যুক্তি ওর কাছে নাও থাকলেও। ওরা তৃণমূলের দোষ দেখতেই পায় না, পুরো ঘোড়ার মতন ওরা পড়ে থাকে। কিন্তু আমি ওদের নিয়ে কেন মন্তব্য করব? ভালো থাকুক। কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছবি দেওয়ার জন্যই আপনাকে অপসারিত করা হলো? মমতাদি আমাদের কাছে আবেগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আবেগ। মমতাদির কাছে আমাকে যদি বলা হয় যে মমতাদির বাড়িতে বিজয়ার প্রণাম করতে কেন গিয়েছেন, আমি বলবো এটা আমার আবেগ। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে যাবো, এটা আমাদের আবেগ। কে কোন পন্থী আমরা জানি না, কিন্তু এরা প্রত্যেকেই তৃণমূলের নেতা। অতএব যে পন্থী লোকই প্যানেলে থাকুক না কেন, তারা দুর্নীতিপন্থী হবে। এই বিষয়ে কোনো মন্তব্যই কোনো অবস্থায় করব না।